রাজধানী ঢাকাসহ সারা দেশে ডাকাত আতঙ্ক বেড়েছে। আপনারা নিশ্চয়ই যদিও সবাই জানেন যে গত ৫ আগস্ট সরকারের পতনের পর বাংলাদেশের বেশ কয়েকটি থানায় ভাঙচুর করা হয়, হামলা করা হয়, অগ্নিসংযোগ দেওয়া হয় এবং অনেক অস্ত্র লুটপাটের খবর আমরা পাই বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে। এরপর থেকে আমরা দেখি যে বিভিন্ন থানাতেই যেসব পুলিশ সদস্য রয়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে বের হয়ে যান এবং তারা নিরাপদ জায়গায় আশ্রয় নেন। এবং এরপর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই ডাকাতির খবর পাচ্ছি বা ডাকাত আতঙ্ক বেড়ে গেছে এরকম আমরা খবর পাচ্ছি। আপনারা যারা নিয়মিত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকে বিভিন্ন ধরনের খবর দেয়া হচ্ছে যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে বা ডাকাতের আনাগোনা বেড়ে গেছে। এর মধ্যে আমরা যদিও জানি যে অনেক ক্ষেত্রেই এই খবরগুলো আসলে গুজব, বাট এটা সত্যিকার অর্থে যে কিছু কিছু জায়গায় সত্যিকার অর্থেই ডাকাতি হচ্ছে এই ধরনের খবর আমরা পাচ্ছি। এবং আমি যেহেতু ঢাকায় থাকি আমি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমি নিজেও হচ্ছি বিভিন্ন জায়গা থেকেই, বা আমার আশেপাশে যারা বসবাস করছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারতেছি যে বিভিন্ন জায়গায় এই ধরনের একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে গতকালকে আমি একটি জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি রাত করি বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমি যখন খেয়ে দিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন সম্ভবত রাত 11:40 বাজে এরকম আমি আমার পার্শ্ববর্তী একটা মসজিদ থেকে এরকম শুনতে পেলাম যে মাইকিং করা হচ্ছে যে ডাকাতির আনাগোনা বেড়ে গেছে বা আপনারা সজাগ থাকবেন। এবং এর 2 দিন আগেও আমরা এরকম বিভিন্ন মসজিদ থেকে আমরা এই ধরনের মাইকিং শুনতে পাই রাত 3টার সময় যে ডাকাতরা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বলে বা আক্রমণ করতেছে এরকম আমরা খবর পাচ্ছি, আপনারা অ্যালার্ট থাকবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকেও এই ধরনের ছবি দেয়া হচ্ছে যে ঢাকার বিভিন্ন জায়গাতে মানুষজন পালা করে তারা তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন। এটা সত্যিকার অর্থেই অনেক ক্ষেত্রে অনেকেই গুজব চালাচ্ছেন, বাট ডাকাতি বিভিন্ন জায়গায় হচ্ছে এবং ডাকাত নিয়ে একটা আতঙ্ক বর্তমানে বিভিন্ন জায়গায় একদম রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই আতঙ্ক কাজ করছে। এইটা অমূলক না বা মিথ্যা না, এটা সত্যিকার অর্থে এরকম যে বাংলাদেশের পুলিশ যখন এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন তাদেরকে একটা বিতর্কিত ভূমিকা নিতে দেখা যায়। এইটা আমার কাছে যেটা মনে হয় যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে সরকারগুলো আছে, আমিও যদিও বিভিন্ন প্ল্যাটফর্মে বলে থাকি যে বাংলাদেশের সরকারগুলো পুলিশকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে বা দলীয় উদ্দেশ্যে বিপক্ষ মত দলের বিরুদ্ধে নিপীড়ন করার জন্য তারা ব্যবহার করে থাকে। সেই একই ফলশ্রুতিতে আমরা দেখি যে কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন জায়গাতেই প্রচুর ছেলে মেয়ে, সাধারণ মানুষ, পথচারী, ব্যবসায়ী বা একেবারেই ছোট বাচ্চা বা শিশু বা একজন বৃদ্ধ মানুষ যিনি বাসায় ছিলেন তিনিও এই গুলির হাত থেকে বাঁচতে পারেননি। প্রচুর মানুষ মারা গিয়েছেন। এটা আমরা সেই ক্ষোভ থেকে পুলিশের উপর বিভিন্ন জায়গায় হামলা বা লুটপাট বা ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অনেকে বলছেন। কিন্তু এটা ঠিক যে পুলিশের প্রতি এই ধরনের ক্ষোভ যদি আমরা নিজ উদ্যোগে নিতে থাকি তাহলে যেটা দেখলাম আমরা যে পুলিশরা তাদের নিজের জীবন বাঁচাতে নিরাপদ জায়গা চলে গেছেন এবং এই পুলিশের এই শূন্যতার সুযোগ নিয়ে এবং যারা এই অস্ত্র লুটপাট করেছিলেন বিভিন্ন থানা থেকে তারা অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে এই অস্ত্রগুলো নিয়ে তারা ডাকাতির চেষ্টা করছেন বা অনেক জায়গায় ডাকাতি করছেনও। আমি যেটা মনে করি যে বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের 2 দিন চলছে, 2 দিন বলতে গত 8 অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন, আজকে বলা যায় 3 দিন। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে যে জনগণের মধ্যে যে আতঙ্ক, যে একটি চাপা আতঙ্ক কাজ করছে সেই আতঙ্ক কিভাবে দূরীভূত করা যায় সেই বিষয়ে যত দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় আমার মনে হয় এটা দেশ এবং জাতির জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে বলে আমি মনে করি। আপনারা নিশ্চয়ই জানেন যে যারা ঢাকায় থাকেন এমন অনেক নারী সদস্য আছেন বা এমন অনেক ফ্যামিলি আছে যাদের একমাত্র পুরুষ সদস্য বাহিরে কাজ করেন এবং তিনি বাসায় না ফেরা পর্যন্ত এই বাসার
যারা সদস্যরা থাকেন ছোট থেকে একদম বড়, তারা একটা ইনসিকিউর ফিল করেন। এবং এই যে একটা আতঙ্ক চলছে, এটা আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছেন সাখাওয়াত হোসেন, আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি এর আগেও সাবেক কমিশনার ছিলেন, মানে ইলেকশন কমিশনার ছিলেন। আমার যেটা মনে হয় যে তিনি যথেষ্ট ঝানু ব্যক্তি বলা যায়। এবং আমরা দেখি যে বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রের বা সরকারের বা সমাজের বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেন, লেখালেখি করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রথমত লিখেন। এবং আমার একটা আস্থা আছে ওনার প্রতি, যে আমার মনে হয় যে উনি এই ক্ষেত্রে দ্রুত একটা কার্যকরী পদক্ষেপ উনি নেবেন এবং এটা নেওয়া উচিত। আমি মনে করি যে বর্তমানে একটা মানুষ মানে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা দূরীকরণের চেয়ে সবচেয়ে বড় যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আতঙ্ক দূর করা, বিশেষ করে ডাকাতি আতঙ্ক দূর করা। এই ডাকাত আতঙ্কের কারণে সারা দেশেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গার মানুষজন রাত্রে পালা করে তারা তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। তবে একটা জিনিস কি আপনারা নিশ্চয়ই জানেন যে পুলিশের বিকল্প কখনোই সাধারণ মানুষ হইতে পারেন না। কারণ পুলিশ একটা সরকারের বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কাজই হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সচল রাখা। যেটা আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে পুলিশের এই অনুপস্থিতিতে বিভিন্ন জায়গায় সারা দেশের ডাকাত আতঙ্ক বেড়েছে এবং কিছু কিছু জায়গায় ডাকাতি হয়েছেও এবং চোর ছিনতাইয়ের উপদ্রবও বেড়ে গেছে। তবে আমাদের আশার কথা হলো এরকম যে সারা দেশের বিভিন্ন থানাতেই পুলিশ সদস্যরা ইতিমধ্যে যোগদান করতে শুরু করেছেন, ফিরতে শুরু করেছেন এবং অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি পুলিশের উপস্থিতি। আমরা মনে করি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তারা পুলিশ এবং জনগণের মধ্যে যে একটি দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব কিভাবে দূর করতে পারেন সেই বিষয়ে তাদের কার্যকরী পদক্ষেপ আমরা নিশ্চয়ই দেখব। কারণ এটা ঠিক যে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং গত কয়েক বছর ধরেই যে হামলা বা নিপীড়ন পুলিশ জনগণের উপর করেছে, সরকারের চাপ হোক বা বিভিন্ন কারণে হোক না কেন, এই কারণে জনগণের সঙ্গে পুলিশের একটি বড় ধরনের গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং যেহেতু কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে সরকার পতন এবং তারপর দেশের বিভিন্ন থানায় যখন হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়, সেই ক্ষেত্রে পুলিশ সদস্যরাও কিছু কিছু ক্ষেত্রেই তারা হয়তোবা তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং এটা হয়তো স্বাভাবিক। এবং আমি মনে করি যে তার এই যে চাপা ক্ষোভ বিরাজ করছে, এই ক্ষেত্রে আমাদের যিনি আইজিপি রয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, তারা এই বিষয়ে নিশ্চয়ই উদ্যোগ নেবেন কিভাবে এই সমস্যাগুলো সহসায় দূর করা যায়। এবং আমার যেটা মনে হয়, যারা শিক্ষার্থীরা এখনও রাস্তায় রয়েছেন, বিভিন্ন নাগরিক দায়িত্ব পালন করছেন, মানুষকে সহায়তা করছেন, তারা এই ক্ষেত্রে এগিয়ে আসবেন যে কিভাবে এই পুলিশ সদস্যরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সহায়তা করতে পারেন এবং তারা কিভাবে রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো বা আমাদের যে নাগরিকরা রয়েছেন তাদের বাড়িঘর বা ব্যক্তি নিরাপত্তা কীভাবে তারা দিতে পারেন, এই বিষয়টা আমরা নিশ্চয়ই সবাই মিলে আমরা দেখার চেষ্টা করব। এবার আসি কাজের কথায়, যে আতঙ্ক আমরা কিভাবে দূর করব। আমার যেটা মনে হয়, অনেক ক্ষেত্রে আমরা যদি কার্যকরী পদক্ষেপ নেই তাহলে আতঙ্ক এমনিতে দূর হয়ে যাবেন। যেমন ধরেন, আমরা যারা ঢাকায় বা বিভিন্ন জেলা বা উপজেলা বা জেলা সদরে থাকি, আমরা যেটা করতে পারি যে যাদের বাসায় দারোয়ান রয়েছে তাদেরকে আমরা অ্যালার্ট করে দিতে পারি যে আপনারা আপাতত, যেহেতু এই মুহূর্তে পুলিশের উপস্থিতি বিভিন্ন জায়গায় কম রয়েছে, সেক্ষেত্রে আপনারা একটু অ্যালার্ট থাকবেন এবং বাড়ি ছেড়ে অন্য জায়গায় আড্ডা বা টাইম স্পেন্ড একটু কম করার চেষ্টা করবেন। এবং যদি তারা কোনো সাসপিশাস কোনো কিছু দেখে থাকেন, তারা অবশ্যই সঙ্গে সঙ্গে যারা ভাড়াটিয়া রয়েছেন বা বাড়ির যারা অধিবাসী রয়েছেন তাদেরকে তারা যেন ইনফর্ম করেন ফোনের মাধ্যমে যে এরকম একটা সমস্যা বা এরকম সন্দেহজনক লোকজনদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। এবং রাতে ঘুমানোর আগে নিশ্চয়ই আপনারা আপনাদের দরজা জানালা যেগুলো অবশ্যই লাগিয়ে ঘুমানো উচিত, সেগুলো আপনারা অবশ্যই লাগিয়ে ঘুমাবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কয়েকটি মোবাইল ফোন বা বিভিন্ন তাদের যে দপ্তরের যারা অফিসাররা রয়েছেন তাদের নাম্বার তারা গণমাধ্যমে দিয়েছেন। আপনারা সেই নাম্বারগুলো সংগ্রহ করে রাখবেন এবং যখন আপনারা বিপদের সম্মুখীন বা বিপদের একটা সম্ভাবনা থেকে থাকে, সেসব সময় আপনারা সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দিবেন। আমার মনে হয় এগুলো করলেই আমরা এই আতঙ্কমুক্ত বা এই ডাকাত আতঙ্কমুক্ত হয়ে থাকতে পারবো।